দেশে প্রায় সব ফিলিং স্টেশনে এখন যে কি অবস্থা তা তো আমরা সবাই দেখছি। ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন, অপেক্ষা আর একটা গভীর অনিশ্চয়তা। দেখুন, এই জ্বালানির সংকট কিন্তু শুধু আমাদের গাড়ির ট্যাঙ্ক খালি রাখছে না, এটা আমাদের অর্থনীতি থেকে শুরু করে একদম দৈনন্দিন জীবনেও মারাত্মক প্রভাব ফেলছে। চলুন আজকে আমরা এই সংকটের একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে এবং কেন ঘটছে। এই কথাটা একবার ভাবুন তো। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং সারা দেশের হাজার হাজার মানুষের ভোগান্তির একটা বাস্তব চিত্র। তেলের জন্য সারা রাত ধরে একটা মানুষ পাম্পে নিজের গাড়িতে ঘুমিয়ে কাটাচ্ছে। এর চেয়ে ভয়াবহ বাস্তবতা আর কি হতে পারে? এই একটা বাক্যই আসলে বুঝিয়ে দেয় যে সংকটটা সাধারণ মানুষের জীবনকে কতটা কঠিন করে তুলেছে। তো মাঠের আসল পরিস্থিতিটা ঠিক কেমন? এই সংকটটা এখন আর কিছু মানুষের ব্যক্তিগত ভোগান্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন দেশ জুড়ে একটা বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলেছে। আপনি ঢাকা, নরসিংদী বা ভোলার কথাই ধরুন, সবখানেই কিন্তু ছবিটা একই। চালকরা বলছেন, কেউ কেউ তো আগের দিন সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু পরের দিন দুপুর পর্যন্ত তেলের দেখা পাননি। ভাবা যায়? আবার কিছু পাম্পে তেল রেশনিং করা হচ্ছে, মানে মোটরসাইকেলে হয়তো ২০০ বা ৫০০ টাকার বেশি তেলই দেওয়া হচ্ছে না। আর এই লম্বা লাইনের আরেকটা বড় সমস্যা হলো, শহরের প্রধান সড়কগুলোতেও এখন এর কারণে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। তার ওপর আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছে, যা এই সংকটকে আরও জটিল করে তুলছে। এখন আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? শুধু তো দীর্ঘ লাইন দেখলে হবে না, এর পেছনের মূল কারণগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। আর সত্যি বলতে কি, এই সংকটের পেছনে কিন্তু একটা নয়, বেশ কয়েকটা কারণ একসাথেই কাজ করছে। এই সমস্যাটাকে না আমরা ৩টা স্তরে ভাগ করে দেখতে পারি। প্রথমত, একেবারে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবছেন তেল হয়তো আর পাওয়াই যাবে না, তাই বাড়তি তেল কিনে মজুত করছেন। এটা সাপ্লাই চেইনের উপর অমচুম চাপ তৈরি করছে। দ্বিতীয়ত, জাতীয় পর্যায়ে সমস্যা আছে। কিছু ফিলিং স্টেশন সময়মতো তেল পাচ্ছে না। আর সবকিছুর মূলে যেটা, সেটা হলো আন্তর্জাতিক পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহের যে চেইন, সেটাই আসলে বাধাগ্রস্ত হয়েছে। আর দেখুন, এটা কিন্তু শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এর প্রভাব পড়েছে সারা বিশ্বেই। অনেক দেশে তো জ্বালানির দাম ৪০ থেকে ৭০% পর্যন্ত বেড়ে গেছে। আমাদের সরকার এখন পর্যন্ত দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব তো আমাদের ওপর পড়বেই। এই জ্বালানি তেলের সংকটটা কিন্তু শুধু পরিবহন খাতেই থেমে নেই। এর ধাক্কাটা এখন এসে পড়ছে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার ওপর। আর তার ফল কি? ভয়াবহ লোডশেডিং। একটা সমস্যা যে কিভাবে আর একটা বড় সমস্যার জন্ম দিতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। তাহলে এই যে জ্বালানির ঘাটতি, এর সরাসরি ফলটা কি দাঁড়াচ্ছে? এর উত্তর কিন্তু আমাদের সবার দৈনন্দিন জীবনেই লুকিয়ে আছে, বিশেষ করে যখন আমরা ফ্যান বা লাইটের সুইচটা অন করি। ১,৮৪৩ মেগাওয়াট, এটা শুধু একটা সংখ্যা না। সম্প্রতি একদিন সর্বোচ্চ চাহিদার সময়ে আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ছিল ঠিক এটাই। কারণটা খুব সহজ, জ্বালানির অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের পুরো ক্ষমতায় চলতে পারছে না। আর তার সরাসরি ফল হল এই বিশাল ঘাটতি। এই মেগাওয়াটের হিসাবটা সাধারণ মানুষের কাছে আরও পরিষ্কার হয়ে যায় যখন তারা লোডশেডিংয়ের ঘণ্টা গুনতে শুরু করেন। ঢাকার বাইরের অনেক এলাকার মানুষের অভিজ্ঞতা এখন ঠিক এমনই। দিনের একটা বড় অংশই বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে, যা এই গরমে জনজীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর তা ১৫ই এপ্রিলের এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায়। সেদিন সর্বোচ্চ চাহিদার সময় আমাদের বিদ্যুতের প্রয়োজন ছিল ১৪,৬০০ মেগাওয়াট, কিন্তু জ্বালানির অভাবে আমরা উৎপাদন করতে পেরেছি মাত্র ১২,৬৭০ মেগাওয়াট। এই যে প্রায় ২,০০০ মেগাওয়াটের একটা গ্যাপ, এর কারণেই কিন্তু দেশ জুড়ে এত তীব্র লোডশেডিং হচ্ছে। আচ্ছা, এই যে এত বড় সংকট, এখান থেকে বের হওয়ার কি কোনো পথ নেই? অবশ্যই আছে। সংকট যখন তীব্র, তখন বসে থাকার তো কোনো সুযোগ নেই। চলুন এবার একটু সমাধানের দিকে নজর দেয়া যাক। কিছু জরুরি পদক্ষেপ কিন্তু এখনই নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং আর দ্রুত কার্যকর সমাধানের কথা বলছেন। যেমন ধরুন, মানুষকে সৌরশক্তিতে উৎসাহী করতে বিশেষ ভর্তুকি দেওয়া,
আবার দিনের আলোর সঠিক ব্যবহারের জন্য অফিসের সময়টা বদলে ফেলা, যেমন সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা। এছাড়া সরকারি বেসরকারি সব জায়গায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প ও কৃষির মতো জরুরি খাতগুলোতে বিদ্যুৎ সরবরাহ আগে নিশ্চিত করতে হবে। আর তাৎক্ষণিক স্বস্তির জন্য প্রতিবেশী দেশগুলো থেকেও বিদ্যুৎ আমদানি বাড়ানো যেতে পারে। তাৎক্ষণিক সমাধান তো অবশ্যই দরকার, কিন্তু আমরা যদি এই সমস্যার একেবারে গোড়া থেকে সমাধান করতে চাই, তাহলে আমাদের আরও বড় করে, আরও দূরে তাকাতে হবে। সত্যি বলতে এই সংকটটাই হয়তো বাংলাদেশের জন্য একটা স্বনির্ভর আর টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ। এর জন্য একটা দারুণ ধারণা আছে, যেটাকে বলা হয় এনার্জি ট্রানজিশন স্ট্র্যাটেজি। এর মূল লক্ষ্যটা কি? এর লক্ষ্য হল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি, যেমন সোলার বা বায়ুশক্তিকে আমাদের জ্বালানির মূল উৎস হিসেবে নিয়ে আসা। এটা শুধু কোনো সংকট মোকাবেলার উপায় না, বরং একটা শক্তিশালী জ্বালানি ভবিষ্যৎ তৈরির একটা মাস্টার প্ল্যান। আর দীর্ঘমেয়াদী সমাধানের একটা বিরাট অংশ হতে পারে ইলেকট্রিক গাড়ি বা ইভি। আচ্ছা, খরচের এই পার্থক্যটা একটু দেখুন তো। অবিশ্বাস্য না? যেখানে একটা পেট্রোল বা ডিজেল গাড়ি চালাতে আপনার মাসে 25 থেকে 30,000 টাকা খরচ হচ্ছে, সেখানে একটা ইভি চালাতে খরচ হবে মাত্র 3 থেকে 5,000 টাকা। একবার ভাবুন, ইভির ব্যবহার বাড়লে জ্বালানি আমদানিতে আমাদের কত বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। তাহলে একটা স্বনির্ভর জ্বালানি ভবিষ্যতের জন্য আমাদের ঠিক কোন কোন দিকে মনোযোগ দিতে হবে? আমাদের বড় আকারের সোলার পার্ক আর উইন্ড এনার্জি প্রকল্পে বিনিয়োগ করতে হবে। জলাশয়গুলোতে ভাসমান সোলার প্রযুক্তির ব্যবহার করতে হবে। নিজেদের গ্যাস অনুসন্ধানের চেষ্টা আরও অনেক বাড়িয়ে দিতে হবে। আর এর সাথে অবশ্যই একটা শক্তিশালী ইভি নীতিমালা আর সারা দেশে চার্জিং নেটওয়ার্ক তৈরি করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, প্রতিটি সংকটই তো নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেয়, তাই না? জ্বালানির এই তীব্র সংকট নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু এটাই কি আমাদের জন্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে একটা সবুজ, টেকসই এবং আত্মনির্ভরশীল জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার সেই কাঙ্ক্ষিত সুযোগ? এর উত্তর কিন্তু নির্ভর করছে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আর সুদূরপ্রসারী পরিকল্পনার উপর।